প্রভিডেন্সে ঘটা লাভক্রাফটের এই প্রথম গল্পটি তিনি সায়েন্টিফিক হরর গল্প লেখার চেষ্টা করেছেন। সেই সময়ের ফিজিক্স সম্পর্কে লাভক্রাফটের যেটুকু জ্ঞান ছিল তাই নিয়ে তিনি মহাবিশ্বের রহস্যকে নিজের গল্পের মধ্যে ধরেছেন। লাভক্রাফটের কসমিক হররের এটাই প্রথম দিককার উদাহরণ, যেখানে তিনি বুঝিয়েছেন এই মহাবিশ্বের অগণিত আশ্চর্য প্রাণীদের কাছে মানবজাতির অস্তিত্ব একেবারেই তুচ্ছ। গল্পের নাম পরপার, ফ্রম বিয়ন্ড। এই কদিনেই কেমন বিভৎসভাবে পাল্টে গেছে ক্রফোর্ডের চেহারা। চোখে দেখেও বিশ্বাস হতে চায় না। ক্রফোর্ড টিলিংহার্স্ট আমার এককালের প্রাণের বন্ধু। এর আগে তাকে দেখেছি প্রায় 2-2.5 মাস আগে। সেবার যখন মোলাকাত হয়, তার অতি প্রাকৃত গবেষণার আসল উদ্দেশ্যের কথা সেদিন খুলে বলেছিল ক্রফোর্ড। কিন্তু আমি ভয়ে আঁতকে উঠে 2-1টা আপত্তি জানাতেই সঙ্গে সঙ্গে ক্রোধে উন্মাদ হয়ে উঠেছিল সে। একরকম ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বিদায় করেছিল তার ল্যাবরেটরিয়ার বাড়ি থেকে। এরপর টুকরোটা একটা খবর এসেছে কানে। সে নাকি তার সেই হতচ্ছাড়া বৈদ্যুতিক যন্ত্রখানা নিয়ে আস্তানা গেড়েছে চিলেকোঠার ঘরে। নাওয়া খাওয়া বন্ধ, চাকর বাকরদেরও ঘেঁষতে দেয় না কাছে। কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে মাত্র 10 সপ্তাহের মধ্যে ক্রফোর্ডের চেহারাখানা বদলে এমন কুৎসিত কদাকার রূপ নেবে। তার আগের তাগড়ায় শরীরটা শুকিয়ে কাঠি হয়ে গেছে। ঝুলে পড়া শিথিল চামড়ায় লেগেছে ধূসর হলদেটে রঙের ছোঁয়া। কালি পড়া কোটরে বসে যাওয়া 2 চোখ জ্বলছে কেমন এক বুকে কাঁপুনি ধরানো দীপ্তিতে। পলিরেখা পড়া কপালে ডালপালা মেলেছে অজস্র শিরা উপশিরা। হাত দুখানা বিরামহীনভাবে কেঁপে চলেছে থরথর করে। এককালের পরিষ্কার করে কামানো মুখ ঢেকে গেছে একরাশ সাদা দাড়িতে। সাদা হয়ে গেছে মাথার ঝাঁকড়া চুলের গোড়াগুলো। পোশাক আশাক পর্যন্ত আলু থালু, অবিন্যস্ত। সে হতশ্রী চেহারাটার উপর চোখ পড়লে শিউরে না উঠে উপায় নেই। মাস কয়েকের বিচ্ছেদের পর ক্রফোর্ডের অসংলগ্ন ভাষায় লেখা চিঠিখানা পেয়ে সে রাতে যখন তার বেনোভোলেন্ট স্ট্রিটের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম, তখন এই কদাকার মূর্তিতেই দর্শন পেলাম তার। ক্রফোর্ডের হাতে মোমবাতি, সারা শরীর কাঁপছে ঠক ঠক করে। আমায় বাড়ির ভেতরে নিয়ে যেতে যেতে বারংবার পেছনে ফিরে তাকায় সে, যেন সেই জনমানবহীন সেকেলে বাড়িটায় ওঁত পেতে থাকা অজানা কোনো কিছুর আতঙ্ক চেপে বসেছে তার মনে। দর্শন আর বিজ্ঞান নিয়ে পড়াশুনো করাটা ক্রফোর্ডের আদৌ উচিত হয়নি। ওসব বিষয়ের চর্চা ঠান্ডা মাথার নির্মোহ গবেষকদের মানায়। ক্রফোর্ডের মতন কাজ পাগল আবেগী মানুষ এসবের মধ্যে মাথা গলালে তার পরিণতি হয় ঠিক 2 রকমের। অসফল হলে নেমে আসে চূড়ান্ত হতাশা, আর সফল হলে সঙ্গী হয় এক অবর্ণনীয় অকল্পনীয় আতঙ্ক। এতদিন ক্রফোর্ড ছিল তার গবেষণার অসফল। নিঃসঙ্গতা আর নৈরাশ্য ছিল তার সহচর। কিন্তু আজ তাকে দেখে আতঙ্কে গুলিয়ে উঠল শরীর। বুঝলাম সাফল্যের কবলে পড়েছে সে। 10 সপ্তাহ আগেকার কথা মনে পড়ে গেল, যেদিন পয় পয় করে সাবধান করেছিলাম ক্রফোর্ডকে। কিন্তু সেদিন উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল সে। অস্বাভাবিক উচ্চকণ্ঠে জ্ঞান দিয়েছিল আমায় পণ্ডিতি ঢঙে। এই পৃথিবী আর ব্রহ্মাণ্ডের আমরা কতটুকুই বা জানি। যেমন সীমিত আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা, তেমনি ক্ষুদ্র আমাদের চারপাশের জগৎ সম্বন্ধে ধারণা। জগৎটাকে বোঝার জন্য আমাদের শরীরটা গড়ে উঠেছে যেমনভাবে, বিশ্ব প্রকৃতির বিষয়গুলো আমরা বুঝি ততটুকুই। তাদের মূল রূপ সম্বন্ধে আমাদের ধারণা নেই এতটুকু, বৃথায় আমরা ভাবি।
এই অনন্ত ব্রহ্মাণ্ডের সব গূঢ় রহস্য আমাদের 5টা দুর্বল ইন্দ্রিয় দিয়ে বুঝে ফেলেছি। কিন্তু কল্পনা কর এমন এক শ্রেণীর জীবের যাদের ইন্দ্রিয়ের ক্ষমতা আরও গভীর, আরও বিস্তৃত, কিংবা যাদের ইন্দ্রিয়ের অনুভূতির পরিসরটাই আলাদা। তারা আমাদের এই চেনা জগৎটাকেও একেবারে আলাদা নজরে দেখবে তো বটেই। আমাদের কাছে ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে জড় চেতনা শক্তি যে আর একটা দুনিয়া আছে, তাকেও তারা সমানভাবে দেখতে পারবে, বুঝতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টির এই গুপ্ত লুকিয়ে আছে আমাদের হাতের নাগালে, আর আমি আবিষ্কার করে ফেলেছি সেই গুপ্ত জগতের আবরণ উন্মোচিত করার পদ্ধতি। না, ঠাট্টা করছি না। ওই যন্ত্রটা দেখছো, 24 ঘন্টার মধ্যে ওর থেকে ছড়িয়ে যাবে তরঙ্গ। মানুষের শরীরে যেসব সুপ্ত অপরিণত ইন্দ্রিয় আছে জাগিয়ে তুলবে সেগুলোকে। শুধু মানুষ কেন, যে কোনো জীবিত প্রাণীর ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে সব নানান দৃশ্যপট খুলে যাবে আমাদের সামনে। অন্ধকার যা দেখে কেঁদে ওঠে কুকুরে, মাঝরাতে যা দেখে কান খাড়া করে ফেলে বিড়াল, দেখতে পাবো সেই সব। দেখতে পাবো এমন আরও অনেক কিছু যা আজ পর্যন্ত নজরে পড়েনি কোনো জীবিত প্রাণীর। টপকে যাব স্থান কাল মাত্রা, শরীর না নাড়িয়েই ডুব দেব সৃষ্টি রহস্যের অতলে। না, ক্রফোর্ড টিলিংহাস্টের এইসব কথাবার্তায় মোটেও মজা পাইনি আমি, কারণ তাকে চিনতে বাকি ছিল না। তাই উল্টে কড়া কড়া কথা শুনিয়েছিলাম তাকে। কিন্তু আবিষ্কারের নেশায় সে তখন পাগল, বাড়ি থেকে বের করে দিয়েছিল আমায় গলা ধাক্কা দিয়ে। না, আজও তার সেই উন্মাদনা কাটেনি। কেবল আমার উপর রাগের চাইতেও প্রবল হয়ে উঠেছে আমাকে তার কাজের ফিরিস্তি শোনানোর বাসনা। এই অপাঠ্য হস্তাক্ষরে লেখা চিঠিতে একরকম হুকুমের ভাষায় ডেকে পাঠিয়েছে আমাকে। ঠকঠক করে কাঁপতে থাকে ক্রফোর্ডের প্রেত মূর্তি। বৃত্তের আকারে আলো ফেলে তার হাতের মোমবাতি। তার পেছনে বাড়ির অন্দরে পা রেখে এক অজানা ভয় স্পর্শ করে আমাকেও। মনে হতে থাকে অন্ধকারের আনাচে কানাচে কোনো আতঙ্ক বুঝি বা নিঃশব্দ পদসঞ্চারে পিছু নিয়েছে আমার। আলোর বৃত্তাকার সীমানার বাইরে যেন রূপ ধরে আস্তানা গেড়েছে 10 সপ্তাহ আগে শোনা শব্দ আর কল্পনাগুলো। ক্রফোর্ডের নিস্পৃহ শীতল কণ্ঠস্বরে মেশে তার সঙ্গে কেমন গুলিয়ে উঠতে থাকে আমার সমস্ত শরীর। কাজের লোকগুলো থাকলেও তবু খানিকটা স্বস্তি পাওয়া যেত, কিন্তু ক্রফোর্ডের কাছে শুনলাম তারা নাকি বিদায় নিয়েছে দিন 3 আগেই। গতবার ক্রফোর্ড ক্ষেপে উঠে আমাকে গলা ধাক্কা দেওয়ার পর থেকে বুড়ো গ্রেগরি যা হোক আমাকে কিছু খবরাখবর দিত, কিন্তু সেও যে আমার মতন একজন বিপদ আপদের বন্ধুকে কিছু না জানিয়েই মনিককে ফেলে পালিয়েছে, সেই শুনে বড় আশ্চর্য লাগল। হঠাৎ তলব করার কারণটা সঠিক বুঝতে পারছিলাম না বটে, কিন্তু আন্দাজ করতে পারছিলাম অচিরেই ক্রফোর্ড আমাকে শোনাতে চলেছে কোনো চমক লাগানো রহস্য কিংবা আবিষ্কারের কথা। অতএব খানিকক্ষণের মধ্যেই ঘুচে গেল ভয় আর আতঙ্ক। উল্টে মাথাচাড়া দিয়ে উঠল কৌতূহল আর অধীর আগ্রহ। কল্পনার জগতের বাইরের বিষয় নিয়ে বেহিসেবি অনুসন্ধানের বিরুদ্ধে দিন কয়েক আগে সরব হয়েছিলাম আমি, কিন্তু আজ যখন ক্রফোর্ড অনেক মূল্য চুকিয়ে সাফল্যের পথে, তখন তার এই অদম্য উদ্দীপনা যেন স্পর্শ করল আমাকেও। ঠকঠক করে কেঁপে উঠে ক্রফোর্ডের অমানসিক চেহারা, দুলতে থাকে তার হাতের মোমের আলো। তার পেছনে পেছনে আমি হাঁটি জনবিহীন বাড়ির অন্ধকারের মধ্যে দিয়ে। খেয়াল করলাম বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। ক্রফোর্ডকে জিজ্ঞেস করতে উত্তর পেলাম বিশেষ কারণ আছে। সাহসে কুলোনি বা বাড়াবাড়ি হয়ে যেত। ক্রফোর্ড বিড়বিড় করে বকে চলে আপন মনে। বুঝলাম এক নতুন রোগে ধরেছে তাকে। পা রাখি ক্রফোর্ডের চিলে কোঠার ল্যাবরেটরিতে। ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই হতচ্ছাড়া যন্ত্রটা। গতবারের মৃদু গর্জন তুলে চলতে দেখেছিলাম এটাকে, কিন্তু এখন দেখলাম
যন্ত্রের চারপাশে ছড়িয়ে রয়েছে কেমন একটা মড়মড় অশুভ বেগুনি রঙের আলোর প্রভা। এটা রাসায়নিক ব্যাটারির সঙ্গে যন্ত্রটা তার দিয়ে জোড়া রয়েছে বটে, তবে মনে হলো না সেখান থেকে কোনো বিদ্যুৎ আসছে। ক্রফোর্ডকে প্রশ্ন করে জানলাম ওই বিরামহীন আলোর উৎস নাকি বিদ্যুৎ জাতীয় কিছুই নয়। যন্ত্রের একপাশে আমায় বসাই ক্রফোর্ড। যন্ত্রের মাথার উপরে এক থোকা কাচের বাল্ব। চালু করে দেয় তার ঠিক নিচের একটা সুইচ। আগের দিনের মতনই মৃদু গর্জন করে চালু হয়ে যায় যন্ত্র, কিন্তু কিছুক্ষণের মধ্যে যন্ত্রের গর্জন পাল্টে যায় তীক্ষ্ণ আর্তনাদে। সে আর্তনাদও খানিক বাদে পরিণত হয় একটা অস্পষ্ট গুঞ্জনে। যন্ত্রের চারপাশের আলোক ছটাও যেন তার সঙ্গে তাল রেখে আরো উজ্জ্বল হয়ে উঠেই ফের নিবু নিবু হয়ে আসে। একই সঙ্গে আলোর বর্ণও যায় পাল্টে। অস্বাভাবিক বিকট সেই জগা খিচুড়ি রঙের বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। আমার কপালের প্রশ্নের রেখাগুলো বোধ হয় ক্রফোর্ডের নজর এড়ায়নি। ভেসে আসে তার অনুচ্চ কণ্ঠস্বর, বুঝতে পারছো না কিসের আলো? আল্ট্রাভায়োলেট। বিস্ময়ে চমকে উঠি আমি। খ্যাঁক খ্যাঁক করে হাসে ক্রফোর্ড। কি ভাবছ? আল্ট্রাভায়োলেট চোখে দেখা যায় না? তা অবশ্য সত্যি, কিন্তু কেবল আল্ট্রাভায়োলেট কেন, চোখে দেখা যায় না তেমন অনেক কিছু এবার দেখতে পাবে। শোনো, হ্যাঁ, বহু বছরের বিবর্তনে আলগা ইলেকট্রন থেকে জৈবিক মানুষ হয়ে উঠেছি আমরা। উত্তরাধিকারে পেয়েছি হাজারটা ইন্দ্রিয়। তরঙ্গের প্রভাবে জেগে উঠেছে সেসব সুপ্ত ইন্দ্রিয়। যেসব সত্য জেনেছি আমি, এবার তুমিও জানবে সেই সব। বুঝতে পারছো? কেমন লাগবে বলছি, দাঁড়াও। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় ক্রফোর্ড। আমার উল্টো দিকে বসে আমার চোখের দিকে তাকায় বিভৎস দৃষ্টিতে। বর্তমান ইন্দ্রিয়গুলোর সঙ্গে সুপ্ত ইন্দ্রিয়র একটা নিবিড় সংযোগ আছে। অতএব প্রথমে নানান সংকেত পাবে সেগুলোই। শুরু হবে কান দিয়ে, তারপর পালা আসবে অন্য ইন্দ্রিয়গুলোর। পিনিয়াল গ্ল্যান্ডের কথা শুনেছ? ওটা হলো ইন্দ্রিয়ের ইন্দ্রিয়। নিজে পরখ করে দেখেছি, কাজ করে অনেকটা দৃষ্টিশক্তির মতনই। মস্তিষ্কে ছবি পাঠায়। ওভাবেই প্রমাণ পাবে তুমি, পরপারের প্রমাণ। চুপ করে যাই ক্রফোর্ড। চারপাশে তাকায় সেই সুযোগে। বিশাল ঘরখানার দক্ষিণের দেওয়ালটা ঢালু। সেটার ওপরে এমন একটা স্লান আলো যেটা নিত্যদিনের দৃষ্টিতে ধরা পড়ার কথা নয়। ঘরের কোণগুলো ঢাকা পড়েছে ছায়ায়। ঘর জুড়ে কেমন একটা কুয়াশাচ্ছন্ন অপ্রাকৃত পরিবেশ, যে পরিবেশ যেন কল্পনাকে টেনে নিয়ে গেল গূঢ় প্রতীক চিহ্নে মোড়া কোনো এক অশরীরী জগতে। কেমন যেন মনে হতে লাগলো আমি বসে রয়েছি অদ্ভুত এক বিশাল মন্দিরে। তার কালো প্রস্তর খণ্ডগুলো পাষাণ ফলকের সিক্ত মেঝে থেকে মেঘ অবধি উঠে হারিয়ে গেছে দৃষ্টির আড়ালে। এই স্পষ্ট ছবিখানাও কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে মিলিয়ে গেল। ফুটে উঠল আর এক ভয়ঙ্কর মানুষ চিত্র। চারপাশে যেন কেবল আদি অন্তহীন এক নিঃসঙ্গ শূন্যতা, শব্দহীন, দৃশ্যবস্তুহীন সে শূন্যতায় যেন অস্তিত্ব নাই কোনো কিছুরই। শিউরে উঠলাম ছোট শিশুর মতনই। আতঙ্কে পেছনের পকেট থেকে টেনে বের করলাম বহুকালের সঙ্গী পিস্তলখানা। সেই নিঃসীম শূন্যতার কোনো এক সুদূর প্রান্ত থেকে ধীর গতিতে ভেসে এলো অদ্ভুত ধ্বনি। অতি অস্পষ্ট তার আওয়াজ, অতি মৃদু তার কম্পন, অথচ তাকে সুরেলা বলে চিনে নিতে ভুল হয় না। সে ধ্বনিতে মেশানো মাত্রা ছাড়া বন্যতা সমস্ত শরীরে ছড়িয়ে দিল কেমন একটা হালকা যন্ত্রণা। আনমনে ভাঙা কাজ ঘষলে যেমন অনুভূতি হয়, বোধ করলাম সেরকম একটা কিছু। সেই সঙ্গে শব্দের উৎস থেকে ভেসে এলো হিমশীতল দমকা বাতাস।
বয়ে গেল আমার পাশ দিয়ে। বসে রইলাম নিঃশ্বাস বন্ধ করে। বুঝতে পারলাম শব্দ আর বাতাস প্রকোপ বাড়ছে দুটোরই। মনে হতে লাগলো আমি যেন বাঁধা রয়েছি রেল লাইনের সঙ্গে, আর দূর থেকে ছুটে আসছে কোনো দানবিক ইঞ্জিন। ডাকতে গেলাম ক্রোফোর্ডকে। সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সমস্ত অদ্ভুত অনুভূতি। ঘরের ম্রিয়মান আলোয় নজরে পড়ল কেবল ক্রোফোর্ড আর তার যন্ত্রখানা। ক্রোফোর্ডের দৃষ্টি আমার হাতের পিস্তলের ওপর। মুখে তার রক্ত জল করা হাসি। তার ভাবভঙ্গি দেখে বুঝতে অসুবিধা হলো না যে আমি যা দেখেছি আর শুনেছি, সে দেখেছে শুনেছে তার চাইতে ঢের বেশি। কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলতে যেতেই আমাকে থামিয়ে দিল সঙ্গে সঙ্গে। যতটা সম্ভব চুপ করে থেকে বোঝার চেষ্টা করো, আর নড়াচড়া করো না। ভেবো না ওই যন্ত্রের কিরণে কেবল আমরাই দেখতে পাই, ওর প্রভায় আমাদেরকেও দেখা যায়। চাকর বাকরদের বিদায় হয়েছে তো বলেছি, কিন্তু কি করে তা বলিনি না? ওই মাথা মোটা হাউসকিপার মিসেস অ্যাপডাইককে আমি পয় পয় করে মানা করেছিলাম আলো জ্বালাতে, শোনেনি। একতলায় আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের তার আকর্ষণ করে নিয়েছিল অনুরূপ কম্পনকে। ফল হয়েছিল সাংঘাতিক। অন্য এক জগতের শব্দ আর দৃশ্যের মধ্যে ডুবে থেকেও এখান থেকেই শুনতে পেয়েছিলাম মরণ চিৎকার। পরে দেখেছিলাম সারা বাড়িময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কেবল জামা কাপড়ের স্তূপ। কেউ নিস্তার পায়নি। মিসেস আইডাকের জামা কাপড়গুলো সামনের হল ঘরের সুইচের কাছে পড়েছিল। সেটা দেখেই বুঝতে পারি আলোটা জ্বালাতে গিয়েছিল সেই। নাড়াচাড়া না করলে খানিকটা নিরাপদে থাকবে। মনে রেখো, যে ভয়ঙ্কর জগৎ আমরা ঘাঁটাঘাঁটি করছি, সেখানে আমরা দুর্বল, অসহায়। বলছি না, নড়াচড়া করো না। সত্যিটা জানতে পেরে আর ক্রোফোর্ডের হুকুমের জোড়া ধাক্কায় আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে এলো। আতঙ্কের ধাক্কায় খুলে গেল মনের বোঝার ক্ষমতা। ক্রফোর্ড যাকে পরপার আখ্যা দিয়েছিল ফের মনের মধ্যে ফুটে উঠল সেখানকার অনুভূতিগুলো। মনে হলো শব্দ আর গতির এক আবর্তের মধ্যে আটকে পড়েছি আমি। আমার দৃষ্টি ঢেকে রেখেছে নানান টুকরো টুকরো ছবি, বিশৃঙ্খলা। ঝাপসা হয়ে এসেছে ঘরের কিরানাগুলো। দূরের শূন্যতা থেকে সামনে ডান দিকের ছাদ ফুঁড়ে ফ্যানার মতো উপচে নেমে আসছে মেঘের আকৃতির একটা স্তম্ভ। ফ্রেন্ড নজরে ভেসে উঠল আগে দেখা সেই মন্দিরের আকার। কিন্তু এবার সে মন্দিরের থাম স্পর্শ করেছে অন্তরিক্ষের এক আলোর সাগরকে। আলোর সমুদ্র থেকে একটা আলোক রশ্মি এবার ছিটকে এলো একটু আগে দেখা স্তম্ভের দিকে। শব্দ, দৃশ্য আর নানান অজানা অনুভূতির খণ্ডচিত্রের এক বিচিত্র বর্ণময় বিশৃঙ্খলা যেন ছড়িয়ে গেল চারপাশে। মনে হতে লাগলো যেন হারিয়ে যাচ্ছে আমার কঠিন দেহ অবয়ব, তরল হয়ে গলে যাচ্ছে আমার শরীর। এর মধ্যেই মনের মধ্যে ফুটে উঠল এক ঝলক ছবি। অদ্ভুত দর্শন, এক চিলতে রাতের আকাশ। সে আকাশ ঢাকা ঘুরপাক খেতে থাকা গোলকে, সূর্যের মতনই তারা উজ্জ্বল। ক্রমশ পেছন দিকে সরতে শুরু করে গোলকের ঝাঁক। দূরে গিয়ে রূপ নেয় নক্ষত্রপুঞ্জের। আকার তার ক্রফোর্ডের মুখমণ্ডলের বিকৃত প্রতিচ্ছবির মতন। খানিক বাদে বুঝলাম চলে ফিরে বেড়াচ্ছে বিশাল দেহী সজীব কিছু। ছুঁয়ে যাচ্ছে আমার শরীর। না, কেবল ছুঁয়ে নয়, হেঁটে যাচ্ছে আমার শরীরের মধ্যে দিয়ে। দেখলাম ক্রফোর্ড তাদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। মনে পড়ে গেল পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে বলা কথাগুলো। হয়তো তার সূক্ষ্ম অনুভূতিগুলো ঠাহর করতে পারছে অনেক বেশি। তার অতি প্রাকৃত দৃষ্টিতে যে কি ধরা পড়ছে সেই প্রশ্নের ঝড় উঠল মনে। হঠাৎ যেন আমার মধ্যে জেগে উঠল এক পৃথক দৃষ্টিশক্তি, বাড়তি ক্ষমতা তার।
আলো ছায়ার উথাল পাথালের মাঝে এবার দেখতে পেলাম আর এক দৃশ্য। তার বেশিরভাগটাই ঝাপসা হলেও কিছু অংশ ফুটে রয়েছে পরিষ্কারভাবে। সিনেমার ছবি ভুলক্রমে যবনিকার রঙিন কাপড়ের ওপর পড়লে যেমন দেখতে হয়, চীনা জগতের ওপর সে দৃশ্য চাপানো তেমনভাবেই। চিলেকোঠার ল্যাবরেটরি, বৈদ্যুতিক যন্ত্র, ক্রফোর্ডের কদাকার চেহারা, দৃশ্যের এই কয়েকটা জিনিস অপরিচিত নয় মোটেও, কিন্তু তাদের বাদ দিয়ে বাকি স্থানটুকুতে তিল ধারণের জায়গা নেই। সেখানে জানা অজানা জড় চেতন নানান অবর্ণনীয় আকৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলোমেলোভাবে। প্রতিটি পরিচিত জিনিসের সঙ্গে মিলেছে অজস্র অপরিচিত অদ্ভুত দর্শন বস্তু। কেবল মিলেছে বললে ভুল হবে। পরিচিতের গঠনে যেন মিশেছে অচেনা বস্তু, অজানা বস্তু যেন গড়ে উঠেছে রোজের চেনা জিনিস দিয়ে। চেতন বস্তুর মধ্যে যে প্রাণীগুলো সর্বপ্রথম চোখে পড়ে তাদের কুৎসিত মিশ কালো অবয়ব যেন জেলি দিয়ে গড়া। যন্ত্রের কম্পনের সঙ্গে তাল রেখে থির থির করে কাঁপে তাদের শরীরগুলো। অতুল সংখ্যায় তারা ভেসে বেড়ায় যেন কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে। পরস্পরের শরীরের মধ্যে দিয়ে অনায়াসে অতিক্রম করে যায় তাদের থলথলে চেহারাগুলো। মাঝে মধ্যে প্রাণীগুলো অতর্কিত আক্রমণে গ্রাস করে পরস্পরকে। আক্রান্ত জীবটি বেমালুম মিলিয়ে যায়, যার কোন রকম চিহ্ন না রেখেই। শিউরে উঠলাম আমি। হতভাগা চাকর বাকরগুলো কি করে নিশ্চিহ্ন হয়ে গেছে স্পষ্ট বুঝতে পারলাম। প্রথমবার নজরে আসা আমাদের চারপাশের গোপন জগৎটার বাকি খুঁটিনাটিগুলো ঠাউর করতে চেষ্টা করলাম বটে, কিন্তু মাথায় ঘুরপাক খেতে লাগলো জীবগুলোর চিন্তায়। এতক্ষণ আমার উপর নজর রাখছিল ক্রেফোর্ড। এবার ভেসে এলো তার কণ্ঠস্বর। দেখেছ, ওদের দেখতে পাচ্ছ? তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমার চারপাশ দিয়ে, তোমার মধ্যে দিয়ে কারা ছিটকে ছিটকে ভেসে বেড়ায় এবার বুঝতে পারছো? আকাশ বাতাস এসব আদতে কোনো প্রাণীতে গড়া এবার বুঝতে পারছো? এবার বলো, সীমানার প্রাচীর আমি ভেঙে নামিয়েছি কিনা? কোনো জীবিত মানুষ এ যাবৎ যা দেখেনি সেসব জগৎ তোমায় দেখিয়েছি কিনা? বলো বলো। সেই তুমুল বিশৃঙ্খলার মধ্যে চিৎকার করতে থাকে ক্রফোর্ড। ক্রোধে বিকৃত মুখখানা নিয়ে আসে আমার মুখের কাছে। পুঞ্জীভূত ঘৃণা আর আক্রোশে চোখ দুটো তার জ্বলতে থাকে আগুনের মতন। বিরক্তিকর গুঞ্জন তুলে চলতে থাকে যন্ত্র। কি ভাবলে এলোমেলো ভাসতে থাকা জীবগুলো নিকেশ করেছে চাকর বাকরদের? ওহে বুদ্ধু, ওগুলো নিরীহ, কোনো ক্ষতি করে না। কিন্তু তা সত্ত্বেও চাকর বাকরগুলো উধাও হয়ে গেছে, তাই না? কি করে বলো তো? তুমি আমায় বাধা দিয়েছিলে। যখন আমার দরকার ছিল প্রচণ্ড উৎসাহের, তখন নিরুৎসাহ করেছিলে তুমি আমায়। সৃষ্টি রহস্যের সত্য তুমি জানতে চাওনি। এত বড় কাপুরুষ তুমি, কিন্তু এইবারে পেয়েছি তোমায়। কিসে তুলে নিয়ে গেছে চাকরগুলোকে, কেন গলা ফাটিয়ে চেঁচিয়েছিল তারা, জানো না? কোনো সমস্যা নেই, এখনই জানতে পারবে। তাকাও আমার দিকে, শোনো ভালো করে কি বলছি। তোমার কি মনে হয় বস্তু আকার এসবের আদৌ কোনো অস্তিত্ব আছে? ওহে, সৃষ্টির যে গভীরে আমি গিয়েছি, তোমার পুঁচকে মগজখানা তার কল্পনাও করতে পারবে না। অনন্তের গণ্ডির বাইরেটা অবধি দেখতে পেয়েছি আমি। নক্ষত্রলোক থেকে টেনে এনেছি দানবদের। এক এক পদক্ষেপে জগৎ থেকে জগৎ টপকে যারা মৃত্যু আর মত্ততা বিলয়। নিজের কাজে লাগিয়েছি সেই সব ছায়া শরীরকে, করায়ত্ত করেছি শূন্যতাকে। যারা মানুষকে গ্রাস করে, তাদের স্পর্শে মানুষ বিলীন হয়ে যায়। তারা সব আমাকে খুঁজে বেড়াচ্ছে বটে, কিন্তু তাদের কি করে এড়াতে হয় আমার জানা আছে। কিন্তু তুমি পড়বে তাদের খপ্পরে, বুঝেছ? যেমন চাকরগুলো পড়েছিল। দারুণ না? বলেছিলাম না নড়াচড়া করাটা বিপজ্জনক? তোমায় এতক্ষণ নড়াচড়া না করতে দিয়েই বাঁচিয়ে রেখেছি যাতে দেখতে পাও আর অনেক কিছু শুনতে পাও আমার কথা। নড়লে অনেক আগেই ওদের খপ্পরে পড়ে যেতে তুমি। তবে চিন্তা করো না,
ওরা তোমাকে কোনো রকম যন্ত্রণা দেবে না। চাকরগুলো কষ্ট পেয়ে চিৎকার করেনি, চিৎকার করেছিল ওদের দেখে। আমার পোষ্যরা যে দুনিয়ায় থেকে আসে সেখানকার সৌন্দর্যের মাপকাঠি অনেকটা আলাদা। আমাদের চোখে ওদের চেহারাটা তাই বড় একটা সুন্দর থাকে না। আমি প্রায় একবার দেখে ফেলেছিলাম ওদের, কোনো মতে সামলে নিয়েছে। কিন্তু আমি চাই তুমি ওদের দিকে তাকাও। চিন্তা করো না, বিলীন হয়ে যাওয়াটা মোটেই যন্ত্রণাদায়ক নয়। আরে তাকাও না, জানতে ইচ্ছা করছে না ওদের কেমন দেখতে? সাধে কি বলি, তুমি বৈজ্ঞানিক নও, কাঁপছ। আমার আবিষ্কার করা অন্য অন্য জীবদের দেখার আগ্রহে কাঁপছ। নড়ছ না কেন তাহলে? ক্লান্ত লাগছে? চিন্তা করো না, ওরা এসে পড়লো বলে। দেখো দেখো, আরে দেখোই না, ঠিক তোমার বাঁ দিকে কাঁধের পেছনে। এর বাকি অংশটুকু সংক্ষিপ্ত, খবরের কাগজের কল্যাণে সেটুকু আপনাদের জানা। গুলির আওয়াজ পেয়ে পুলিশ আসে, দেখে ক্রফোর্ড মৃত, আর আমি পড়ে আছি অচৈতন্য হয়ে। পুলিশ প্রথমে আমায় গ্রেপ্তার করে, কারণ আমার হাতে পিস্তল ধরা ছিল। কিন্তু অনুসন্ধানের পর দেখা গেল যে ক্রফোর্ড মারা পড়েছে মৃগী রোগে, আর গুলি লেগে চূর্ণ বিচূর্ণ হয়েছে কেবল যন্ত্রটা। তখন ঘণ্টা তিনেকের মধ্যেই পুলিশ আমায় ছেড়ে দেয়। যা দেখেছি তার সবটুকু খোলাখুলি প্রকাশ করিনি। মনে হয়েছিল করোনার হয়তো আমার সেসব কথা সন্দেহ করবেন, কিন্তু যেটুকু বলেছিলাম সেটুকু শুনে ডাক্তারটি রায় দিয়েছিলেন যে খুনে পাগল ক্রফোর্ড নিঃসন্দেহে আমায় কোনোভাবে সম্মোহন করেছিল। ডাক্তারের কথা বিশ্বাস করতে পারলে আমার ভালোই হতো। চারপাশের আকাশ বাতাসের কথা ভাবলেই মনে যে চিন্তাগুলো উঠে এসে কাঁপুনি ধরিয়ে দেয় প্রতিটি স্নায়ুতে, তার থেকে অন্তত রেহাই পাওয়া যেত। আমি যে একা আছি আমার সে বোধ চলে গেছে, চলে গেছে সব রকমের স্বাচ্ছন্দ্য বোধ। ক্লান্ত হয়ে পড়লে মনে হয় ভয়ঙ্কর কিছু তাড়া করে বেড়াচ্ছে আমায়, কিন্তু তাও ডাক্তারের কথা বিশ্বাস করতে পারি না একটি মাত্র কারণে, যে চাকর বাকরগুলোকে ক্রফোর্ড হেলিংস্টন খুন করেছে বলে অভিযোগ করা হয়, তাদের দেহগুলো আজ পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। শুনলেন দ্য ফ্যান্টাসি ফ্যান ম্যাগাজিনে প্রকাশিত 1934 সালের জুন মাসে এই বিখ্যাত গল্পটি। এর রূপান্তর করেছেন সুমিত বর্মন। এইচপি লাভক্রাফটের সেরা 12টি রচনা থেকে পড়লাম আজকের গল্প পরপারে। কেমন লাগলো আমার এই একক গল্প পাঠ কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নতুন পর্ব নিয়ে ফিরব, সঙ্গে রাখুন গল্প স্বল্প ক্লাসিক চ্যানেলটিকে। ধন্যবাদ। ফ্রম বিয়ন্ড।